রেডি হওনি? গেডারের ওপর আদাটা বেট করতে করতে হাতের কোণয় দিয়ে চোখটা সামান্য চেপে ধরে নাকের পানিটা মুছতে মুছতে আধ ভেজা চোখে নাকে গলায় বলল, কেন? শ্বশুরকে দেখে রান্নাঘর থেকে বের হয়ে গেল দুই ছেলের বউ। যাওয়ার সময় একজন আরেকজনকে একটু ধাক্কা মারল। পলাশের চোখে এড়ায়নি সেটা, এড়ানোর কথাও না সেটা। 40 বছর উচ্চ আদালতে বিচার হয়ে বসে থাকতে থাকতে সব চোখে পড়ে, কিন্তু সে দেখেও দেখে না। খুব একটা রান্নাঘরে আসাও হয় না পলাশের বহু বছর। রান্নাঘরটা এখন অনেক আধুনিক, সফট ক্যাবিনেট, কিচেন চিমনি, ওভেন, ইলেকট্রিক চুল্লি সব একেবারে পরিপূর্ণ। আগে প্রতিদিন প্রায় সিলিন্ডার চেক করতে আসতো, শেষ হওয়ার আগে যাতে আনতে পারি, কারণ নীলা এই ব্যাপারটা অতটা বুঝতো না। শুক্রবার কোনোদিন খিচুড়ি খাওয়ার বায়না ধরলে পলাশকে দিয়ে আলু পেঁয়াজ কাটাতো নীলা। আর মাসের প্রথম দিনে কখনো সখনো খাসির মাংস আনা হলে মোড়া নিয়েই বসে যেতেও পাশে। আরেকটু ঝাল দাও, লেবু বেশি দিও না, আরেকটু ঝোল, আরেকটু নুন দাও না। রান্না শেষ হওয়ার আগে চুলা থেকে 3-4 পিস স্টিলের বাটিতে নিত। খেয়ে খেয়ে বলতো কেমন হলো, আর কিছু লাগবে কিনা। নীলার হাতে জাদু ছিল নাকি পাশে বসা নীলার ভালোবাসায় স্নিগ্ধ হতো বুঝতেই পারতাম না। এত মজা লাগতো সব। নীলা হাতটা ধুয়ে বলল, কে গো, তোমাকে না বলেছি নীলা নীলা ডেকো না? বৌমারা হাসে। খোকার নাম ধরে খোকার মা বলে ডেকো। সিঙ্কে থেকে মাছ মাংস ঢেকে পাশ ফিরে বলল, আমি তোমাকে আগে চিনি না ওদের? তোমার থেকে তো ছেলে, তোমাকে নাম ধরে ডাকার তো কেউ নেই। সবাই তো পিসি, জেঠি, ঠাম্মি, কাকি, দিদা এসব বলেই ডাকে। চুল থেকে প্রায় খুলে যাওয়া লাল সবুজ যেই গামছাটা একটু ঘুরিয়ে লাগিয়ে পড়ল, তাতে সময়ের সাথে মানতে হবে। তুমি রান্নাঘরে কি করছো? 4টে বাজে, তুমি রান্নাঘরে কি করছো? আর এখন স্নান করলে আবার মাছ মাংস রান্না করছো? তোমাকে না বললাম আজ আমরা বের হব? ও মা, বাসায় আজ ছোট খোকার অফিসের কলিগ নাকি আসবে, তাই আর কি। ওরা আজ ফ্রি নেই। ওরা আবার কারা? আমি আর তুমি যাচ্ছি শুধু। চলো রেডি হও। কি যে বলো, বৌমারা একা সামলাতে পারবে নাকি? তাই আর এখন কোথায় বা যাবো? তুমি একা সব সামলাতে আর 3 বউ মিলে 4 জনকে খাওয়াতে পারবে না? আরে না পারলেও সমস্যা নেই, এখন ওরা সব অনলাইনে অর্ডার করে। আচ্ছা তুমি পারবে না বুঝি? আচ্ছা আমি বলে দিচ্ছি। আরে না না, শোনো শোনো বলার আগেই বেরিয়ে গেল পলাশ। ড্রয়িং রুমে বড় বউ বাচ্চাকে কি যেন খাওয়াচ্ছে। মেজো খোকা ল্যাপটপ নিয়ে বসে আছে, আর ছোট খোকা ওর 5 মাসের বাচ্চা পেটের ওপর বসে টিভি দেখছে। আর তার বউ গেছে শপিং করতে। বৌমা, তুমি কি রান্নাটা সামলাতে পারবে? কেন পারবো না বাবা, আমি তো করি, বলতে গিয়ে থেমে গেল। ছোট খোকা তার নাকি গেস্ট আসছে আজ। বড় বৌমা সব পারবে বলল, আর যদি না হয় তোরা সব অনলাইনে অর্ডার করিস। আমি তোর মাকে নিয়ে একটু বেরোচ্ছি। মেজো ছেলে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? সেটা আমাদের ব্যাপার। মাথা তুলে এমনভাবে বলল আর কেউ প্রশ্ন করার সাহস পেল না। অনেকটা জোর করেই রুমে নিয়ে গেল নীলাকে। রেডি হও। নীলা জানি
এখন কিছু বললে কোনো লাভ নেই। বড় মেয়ের দেওয়া সাদা রঙের হালকা শাড়িটা বের করলো। পলাশ হুঙ্কার দিল, আমি এখনো বেঁচে আছি তো? কি অলক্ষণের কথা! কোনটা পরবো? পলাশ ওদের ঘরের ছবিতে দেওয়ালে লাগানো শাড়িটা দেখিয়ে বলল, এটা। ঘি রঙের লাল পাড় শাড়িটা, এটা পরবো? কি যে বলো, এটা তো বড় ছেলের বউকে দিয়েছি আগে। তাহলে হলুদটা পরো। নীলা ভালো করে দেখলো ওকে, আজ ওর হয়েছেটা কি। অবশ্য এখন প্রায় এমন করে, রিটায়ারমেন্ট হলো মাত্র 6 মাস হয়নি, প্রায় এমন হুটকো জ্বালা। অবশ্য ভালো লাগে, কিন্তু বউদের থেকে মুখ টিপে হাসা বড় লজ্জা দেয়। বড় বউয়ের থেকে শাড়িটা এনে পরে নীলা পরে নিল। তারপর পলাশ বড় বড়ের মতো নিচু হয়ে বসে কুচিটা ঠিক করে দেয়। প্রায় অনেক বছর পর দুজনে একা বের হওয়া। গাড়ি থেকে নেমে অবাক হলো নীলা, পার্কে এসেছে ওরা। পলাশের এখনো শক্ত শরীর, কালো পাঞ্জাবি পরে, চোখে চশমা, এখনো নীলার কেমন যেন লাগে দেখি। নীলার চোখে অবাক হওয়ার মতো দৃশ্য দেখে পার্কে ঢুকে গেল। এই বয়সে প্রেম করবে নাকি? প্রেম করার বয়স তো আর করা হলো না, এখন তা 20। সবাই আর চোখে তাকাচ্ছে। পলাশ নির্ভীকভাবে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর নীলারও ব্যাপারটা বেশ ভালো লাগছে। কত বছর পর দুজনেই একা বের হওয়া। কবে যে বেরিয়েছি তাও তাদের মনে পড়ে না। নিজেকে এখন কলেজ থেকে পালিয়ে আসা কিশোরী মনে হচ্ছে। তা মনে হতেই মনে পড়ল, এই পার্কে তো আমরা আগেও এসেছি, তবে এখন অনেক চেনা যায় না কিছু। অনেকক্ষণ হেঁটে বসলো দুজনে। আইসক্রিম খাবে? দূর, ঠান্ডা লাগবে। মানুষ কি বলবে, বুড়ো বয়সে আইসক্রিম? আইসক্রিমে কোথায় লেখা আছে গো বুড়ো বয়সে খাওয়া যায় না? পলাশ আইসক্রিম কিনে নিল। নীলা খাচ্ছে, সেই কিশোরী নীলার মতো। আর পলাশ দুরন্ত প্রেমিকের মতো তাকিয়ে আছে নীলার দিকে। তুমি আইসক্রিম খুব পছন্দ করতে, আর খেতে না কেন? বড় খোকার ঠান্ডা থাকছিল যে, আমি খেলে ও চাইতো, তাই তো আর খাওয়া হতো না। যখন ঠিক হলো আর খাওয়া হতো না, তখন আর কেউ বলতো না যে। সবার জন্যে করতে করতে আমরা নিজেদেরটা করতেই ভুলে যাই। এরপর ওরা একটা রেস্টুরেন্টে গেল। হঠাৎ কেক আসায় অবাক হলো নীলা। আজ ওর জন্মদিন। কারোর মনে থাকে না অবশ্য, নিজেরও মনে থাকে না, কিন্তু মনে থাকলো নীলার ছেলে মেয়েদেরটা। ছেলে মেয়ে নাতিরা সবাই ঘরে, আর আমরা এখানে একা কাটবো কে? বাচ্চারা যখন একটু বড় হলো, ওরা ওদের জন্মদিন বন্ধুদের সাথে পার্টি করে কেক কাটতো। এরপর প্রেমিকার সাথে বিশেষ দিনে এখন বাচ্চা নিয়ে বাইরে যায়। আমরাই তো ওদের জন্ম দিয়েছি। আমাদের যদি ওরা খুশি করতে পারে, আমরাও কেন নিজেদের জন্য খুশি হতে পারি না? বাচ্চা বড় হলে যেমন আমরা ছাড় দিই, ওদেরও উচিত আমাদের একটু ছাড় দেওয়া। কেক কেটে পলাশ ফেসবুকে ছবি আপলোড করলো। বাসায় গেল প্রায় 11:30টায়। নীলার মনে কেমন যেন ভয় ভয় লাগছে, যেন এখনো মাকে জবাব দিতে হবে ওর। বাসায় ঢুকে অবস্থা থমথমে। টেবিলে তখন আধ খাওয়া খাবার পড়ে আছে, সবাই তাকিয়ে আছে। পলাশ কেকটা ছোট বউয়ের হাতে দিল।
নীলা রান্নাঘরের দিকে যেতে চাইল, টেনে রুমে নিয়ে গেল পলাশ। যাওয়ার সময় বলল, কাল সকালে সবাই থেকো, জরুরি কথা আছে, পারলে বোনদেরও ফোন দিও। নীলা রুমে ঢুকে অবাক হলো। নীলা শাড়ি ছাড়তে ছাড়তে বলল, কি ব্যাপারে বলো তো, কি ব্যাপারে কথা বলবে? সম্পত্তি? না, তোমার রিটায়ারমেন্ট। এই বলে ওয়াশরুমে চলে গেল। পরের দিন সবাই আছে নীলা পলাশের পাশে। পলাশ বলল, একটু চা পেলে ভালো হতো। নীলা উঠতে যাচ্ছে, ওকে বসিয়ে দেয় মেজ ছেলের বউ। উঠে গেল। মেয়েরাও এসে গেছে। বড় মেয়ে বলল, তোমরা কাল ঘুরতে গিয়েছিলে, বাসায় গেস্ট পেলে, আবার ফেসবুকেও ছবি দিলে। তোমাদের জামাই আমাকে দেখিয়ে কি লজ্জাটাই না দিল। ছোট মেয়ে বলল, আমার ননদকেও আমাকে ফোন দিয়ে তাই বলল, আমি আজই আনফলো করে রেখেছি। কি একটা অবস্থা। বউরা মুখ টিপে হাসছে। পলাশ বলল, অভ্যেস করে নাও, না হলে আমরাই ব্লক করে দেবো। এখন থেকে রোজ ফেসবুকে নতুন কিছু দেখবে। আমি আর তোমার মা ওয়ান ট্যুরে যাচ্ছি কাল। সবার মুখে এক শব্দ। এতক্ষণ চুপ করে ছেলের বউ সবাই এখন উত্তর দিচ্ছে। এখন বাচ্চাদের পরীক্ষা তো, অফিসের চাপ, আমার বেবি তো এখনো ছোট, সামনে আমার মায়ের অপারেশন, কতদিন লাগবে, কবে ফিরবে? পলাশ চুপ করে শুনছে। সবাইকে হাত তুলে চোখ পড়িয়ে দিল। তোমাদের ছোটবেলায় বান্দরবান টিলায় আমাদের একটা বাংলোতে বেড়াতে নিয়ে যেতাম, মনে আছে? হ্যাঁ, ফেরার পর আমরা আর মানে আমি আর তোমার মা ওখানে থাকবো, সাথে শিউলিও যাবে। সবাই এইবার একসাথে চেঁচিয়ে উঠে, তোমরা যাবে যাও, আবার শিউলি কেন? আমি তোমার মায়ের রিটায়ারমেন্ট ব্যবস্থা করেছি, তাই যাবে, শিউলিও যাবে, এতে তোমাদের আপত্তি থাকার কথাও না। আমি বলছি না যে তোমরা কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করেছো বা অসম্মান করেছো। আমারও কখনো কখনো ইচ্ছা করে, কিন্তু আমরা তোমাদের জীবনে তোমাদের হাতে ছেড়ে দিয়েছি। এবার আমাদের পালা। আমার মা পছন্দ করে, খুব শখ করে নীলাকে ঘরের বউ করে এনেছিল। আমাদের 6 ভাই বোনের সংসারে মাকে আমরা আমাদের অবসর দিতে পারিনি। সবার জন্যে আনতে আনতে কখনো কোনো অভিযোগ ছিল তার? কাজের সূত্রে এখানে আমরা এলাম। একে একে তোমরা হওয়ার পর তোমার মা এর মা হওয়া শুরু হলো, তা আজও শেষ হয়নি। আজ অবধি চলেছে সেই দায়িত্ব। আমি এখন রিটায়ার্ড হয়েছি। আমি বুঝতে পারছি একটা সময়ের পর শরীর আর মনের রিটায়ার্ড হওয়া কত জরুরি। আমি রোজ হাঁটছি, শুয়ে বসে খাচ্ছি, কিন্তু তোমার মা পাচ্ছে না। বলছি না তোমার মা একা করছে, কিন্তু তোমাদেরও মায়েরও রিটায়ার্ড হওয়ার সময় হয়ে এসেছে। আমি তাড়াতাড়ি উঠি, তাই তোমার মাকেও আগে উঠতে হয় আমার জন্যে। তোমরা একে একে বাইরে যাও, বাচ্চাদের ঘরে রেখে যাও, কখনো জিজ্ঞাসা করেছো মা তুমি যাবে কি না? আসলে আমার ভুল ছিল, এটা আমার করা উচিত ছিল। কারো অসুখে মাকে লাগবে, হসপিটালে রাত কাটাতে হলে মাকে লাগবে, একটু রান্নার চাপে মাকে লাগবে, কিন্তু তোমার মায়ের অপারেশনের সময় সবার অসুবিধা ছিল। কারুর বাচ্চার পরীক্ষা, কারুর কাজে দোহানি, কারুর অফিসের চাপ, তখন শুধু শিউলি ছিল।
তোমরা সবাই এখন যথেষ্ট স্বচ্ছন্দ আর সংসারী। যদি বলো কারোর ওপর কাজের চাপ পড়ে যাবে মা না থাকলে, তাহলে আমি বলবো নিজেদের সংসারটা নিজেরাই করে নাও, এটা খারাপ না, আমরাও করেছি। তখন হয়তো বুঝবে যে তোমার মায়ের রিটায়ার্ড হওয়া দরকার। তোমাদের দরকার হলে আমরা অবশ্যই ফিরে আসব, চাইলে তোমরাও যেতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। বলে পলাশ উঠে গেল। আর শোনো, কাল আমাদের 10টার ফ্লাইট। বড় বউ বলল, আপনারা একা যাবেন? কিছু হয়ে গেলে সামলাতে পারবেন তো? তোমরা হয়তো জানো না, জানলেও ভুলে গিয়েছো, তোমার মা ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে চাকরি ছিল। একবার সুযোগ পেলে আবার ফিরে আসবে তার নিজের রূপে। সবাই দাঁড়িয়ে আছে। পলাশ নীলার হাত থেকে গাড়িতে তুলতে গিয়ে শাড়িটা আবার একটু খুলে গিয়েছিল। পলাশ আবার নিচু হয়ে বসে শাড়ি ঠিক করে দিচ্ছে। সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন পাহাড় নড়তে দেখেছে। অনেকদিন পর সমুদ্রে নীলা পানিতে পা ডুবিয়ে বসে নীলাকে এক মুখ কৌতূহল নিয়ে, অজানা রঙিন ভবিষ্যৎ নিয়ে বসে থাকা এক তরুণী লাগছে। পলাশ পাশে বসে বলল, কি গো, কেমন লাগছে রিটায়ারমেন্ট? নীলা বলল, যেন বেঁচে উঠলাম।